তো যেই পার্টগুলো আমি গতকালকে শিখিয়েছি ওগুলো পার্ট বেশি আছে। আজকে যে পার্টগুলো আছে সেটার মধ্যে সূত্রের পার্টগুলা আসতে পারে মাঝে মধ্যে। আর রিটেনের জন্য কি আসবে? রিটেনের জন্য তো অনেক ব্যাপক। মনে করেন রিটেনের জন্য যদি আমি বলি তাহলে সাধারণ গণিতের আ আ ক্লাস 9-10 এর সাধারণ গণিতের ৯.৯ ৯.২ আছে। আবার আ এর জন্য আছে ১০ নাম্বার অধ্যায়। যারা আ কা কি বলে দূরত্ব নির্ণয়ের অনেকগুলো আছে ১০ নাম্বার অধ্যায়ের সেই অঙ্কগুলো আছে। তো সেগুলো তো আছে আবার হায়ার ম্যাথের আছে। এগুলো করতে হয়। তো আজকে আমি একটু ত্রিকোণমিতির আর ফর্মুলাগুলা যেগুলো কমনলি জবের জন্য ইম্পোর্টেন্ট সেগুলো আজকে আমি একটু দেখাই দিব। জব ট্রিগোনোমেট্রি। পার্ট 2 ঠিক আছে? এটা। কি হলো আসলে? ওকে, ঠিক আছে। জব ট্রিগোনোমেট্রি পার্ট 2। বললাম তো প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আলাদা কোর্স থাকবে। আলাদা কোর্স থাকবে সেটা আ ১ মাসের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট হবে। হ্যাঁ, ওটা সমস্যা নাই। ওকে, ঠিক আছে। প্রাইমারি এবং নিবন্ধনের জন্য সকল সাবজেক্টের জন্য কোর্স থাকবে। প্রাইমারি এবং নিবন্ধনের জন্য। এটার জন্য আমি আজকে এবং কালকের মধ্যেই আমি একটা পোস্ট দিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে করে পোস্টটা থাকবে। প্রাইমারি এবং নিবন্ধনের কোর্স। ঠিক আছে? এই রিলেটেড। ওকে, ঠিক আছে। আসেন জব রিলে জব ট্রিগোনোমেট্রি। ওকে, জব ট্রিগোনোমেট্রি। জব ট্রিগোনোমেট্রি যে বিষয়টা আছে, জব ট্রিগোনোমেট্রির যে বিষয়টা আছে সেটা আছে। অসুস্থ তবুও ক্লাসে ট্রিগোনোমেট্রি পিডিএফটা দিয়েন। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিব। সবাই একটু রেডি হলে রেডি কথাটা লিখে দেন। সবাই যদি আপনারা রেডি থাকেন, রেডি কথাটা লিখে দেন। আমরা স্টার্ট করি। রেডি হলে রেডি কথাটা লিখে দেন। আমাদের এই কালকের পরে আমাদের আর কিছু ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হয়। প্রথম ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই ফর্মুলা 1 এর ফর্মুলা কি মিলে 1 হয়? এই ফর্মুলাগুলো মনে রাখতে হয়। আরেকটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আরেকটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই ৩ টা ফর্মুলা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই ৩ টা ফর্মুলা। এই ৩ টা ফর্মুলা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি sin স্কয়ার থিটা সমান লিখেন, তাহলে cos স্কয়ার থিটা এই পাশে চলে গেলে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। অথবা আমরা যদি cos স্কয়ার থিটা সমান লিখি, তাহলে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরকম হবে। ঠিক আছে? অনুরূপভাবে আমরা যদি sec স্কয়ার থিটা লিখি, sec স্কয়ার থিটা, তাহলে এইটা tan স্কয়ার যদি এই পাশে চলে যায় 1 প্লাস tan স্কয়ার থিটা হবে। মেইন ফর্মুলা এটাই। আবার শুধু tan স্কয়ার থিটার মান বের করতে চাইলে 1 টা এই পাশে চলে গেলে 1 টা এই পাশে যদি চলে যায় তাহলে হবে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এটাও ফর্মুলা। আবার আমরা যদি এটার জন্য লিখি তাহলে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তো আল্টিমেটলি cot স্কয়ার থিটা সমান তার মানে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। ৬ টা ফর্মুলা। এই ৬ টা ফর্মুলা দেখেন।
থামেন। দেখেন তো আলটিমেটলি জিনিসটা যেটা দাঁড়াইলো এই ফর্মুলাগুলার এইটাই মেইন 3টা ফর্মুলা। এটা একটা, এটা একটা, এই 3টা ফর্মুলা। এই ফর্মুলা 3টা থেকে বাকি এই জিনিসগুলা বের হইছে। যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মিলে 1, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা মিলে হচ্ছে 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। ট্রিগোনোমেট্রি থেকে জবে কয়টা কোশ্চেন আসে? ট্রিগোনোমেট্রি থেকে সাধারণত সবচেয়ে বেশি যেই জবে কোশ্চেন আসে সেটা হচ্ছে নিবন্ধন এক্সামে। নিবন্ধন এক্সামে গতদিন যেগুলো করিয়েছি এগুলো বেশিরভাগই নিবন্ধন এক্সামের কোশ্চেন। নিবন্ধনে কোশ্চেন আসে ট্রিগোনোমেট্রিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নিবন্ধন এক্সামের জন্য। যেটাতে আসেই না বলা যায় সেটা হচ্ছে প্রাইমারিতে আসেই না বলা যায়। বিসিএস এ মাঝে মধ্যে একটা, অন্যান্য পরীক্ষায় মাঝে মধ্যে আসে, ঠিক আছে? সেই জন্য কিন্তু নিবন্ধনে খুবই কমন, ঠিক আছে? এখন পরীক্ষা ভেদে কোন জায়গায় পরীক্ষা দিবেন এটার বেসিসে কোশ্চেন আসে কিনা এটা, বুঝছেন? আচ্ছা, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এখানে যেগুলো কোশ্চেন আসে সেটার মধ্যে একটা জিনিস আসে কি দেখেন sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার মানেও 1। এই জায়গা থেকে একটা টাইপের কোশ্চেন আসে সেটা কি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি 1 হয়, এটা সমান যদি 1 হয় তাহলে এই জিনিসটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় যদি ফেলি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেললে যে sec থিটা দিয়ে স্কয়ার মাইনাস tan থিটা দিয়ে স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু হবে a মাইনাস b, ঠিক আছে? এই জিনিসটা এইটা থেকে যেই কোশ্চেনগুলো আসে এই পার্টটা থেকে যে কোশ্চেনগুলো আসে সেম কোশ্চেন আপনার আসে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 থেকে। যেহেতু কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, তার মানে একইভাবে কোসেক থিটা দিয়ে স্কয়ার মাইনাস কট থিটা দিয়ে স্কয়ার ইকুয়াল 1 লিখতে পারি আমরা। সেখান থেকে কোসেক থিটা সমান কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1 আমরা লিখতে পারি। এই জায়গা থেকেও সেম টাইপের কোশ্চেন আসে, ওইখান থেকে যেই টাইপের এখান থেকেও সেম টাইপের কোশ্চেন আসে। কি টাইপের কোশ্চেন? যেমন একটা টাইপ হলো যে আপনার দেয়া থাকবে যে সেক বলবে sec a প্লাস tan a ইকুয়াল 3/5। sec a প্লাস tan a ইকুয়াল 3/5 হলে sec a মাইনাস tan a সমান কত? খুবই কমন একটা কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে? ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এটা জানি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। তার মানে এখানে থিটার জায়গায় a আছে, তারপরে আমরা লিখতে পারবো sec থিটা প্লাস sec থিটার জায়গায় sec a, আমরা বলতে পারবো যে sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a সমান হচ্ছে 1। এটা আমরা জানি। এই যে
এই দুটা লাইন থেকে এই লাইনটা আমরা জানি। যেহেতু জানি এই মানটা যেহেতু আমাদের কত আছে 3/5, তাহলে 3/5 ইন্টু সেকে মাইনাস 10a সমান 1। তাহলে এই যে এটা যে এই পাশে আছে এটা এই পাশে গেলে 5টা উপরে 3টা নিচে যাবে, তার মানে আমরা বলতে পারবো সেকে মাইনাস 10a সমান 5/3। বুঝছি কি বুঝি নাই? সবাই ক্লিয়ার? এটা উল্টাই দিলেই আমাদের অ্যান্সার শেষ, উল্টাই দিলেই আমাদের অ্যান্সার শেষ। যদি এই টাইপের কোশ্চেন দেখেন জাস্ট উল্টাই দিবেন, পারবেন? ক্লিয়ার হইছেন? তো একই টাইপের কথা, একই সেম টাইপের আমরা কোশ্চেন আমরা লিখতে পারি। ধরেন কোসেকে মাইনাস কটে ইকুয়াল দেওয়া আছে মনে করেন 9/4 হলে কোসেকে প্লাস কটে সমান কত? একই কথা, কোসেকে প্লাস কটে সমান কত? অ্যাকচুয়ালি কত হবে? বলেন। ক্লিয়ার? তার মানে জাস্ট উল্টাই দিলেই অ্যান্সার হয়ে যাবে না? একটু আমাকে জানান, উল্টাই দিলেই অ্যান্সার হয়ে যাবে না? এটা যদি 9/4 হয় তাহলে উত্তরটা কি 4/9 হয়ে যাবে কি যাবে না? 4/9 হয়ে যাবে না? এটা কি বুঝছি? এটা কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? 1 কই গেল? মানে কোনটা 1 কই গেল? এই যে 5 টা নিচে আছে, এই পাশে 1 দিয়ে গুণ করলে 5, 1 গুণ করলে 5 আর 3 নিচে। এই যে 5 উপরে, 5 এর সাথে 1 গুণ, এই পাশে বজ্রগুণন, 1 গুণ করলে 5, 1 3 নিচে, 3 দিয়ে ভাগ। বুঝছেন নাইমা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখেন, অনেক সময় মনে করেন sec থিটা প্লাস tan থিটা, আচ্ছা মনে করেন আপনার কাছে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এইটার মান কোনটা এরকম দেয়া থাকে। তো আপনাদের সূত্র অ্যাপ্লাই করা খুবই জরুরি। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মনে করেন এরকম একটার মান দেয়া আছে। আমরা গতদিন পড়ছিলাম sec থিটা কার উল্টা ছিল? cos থিটার উল্টা, তাহলে 1/cos থিটা sec থিটা সমান, তাহলে sec স্কয়ার থিটা কি হবে? 1/cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মানে কি হবে? sin থিটা বাই cos থিটা। tan থিটা ছিল কি? sin থিটা বাই cos থিটা। তাহলে আমাদের কি হবে? এখানে স্কয়ার আছে, তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? কি লিখতে পারবো? নিচে থাকবে cos স্কয়ার থিটা, উপরে কি লিখতে পারবো? 1 প্লাস sin স্কয়ার থিটা। এই পর্যন্তই তো লিখতে পারবো নাকি? 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা এটা আমরা লিখতে পারবো। বুঝছেন? ক্লিয়ার? এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, বলেন তো একটা জিনিস আমাকেই বলেন, আচ্ছা sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটার মান কত বলেন তো? 1 মাইনাস sin স্কয়ার থিটার মান কত? কি এটা পড়ছি আমরা? 1 মাইনাস sin স্কয়ার থিটার মান কত? cos স্কয়ার থিটা না? এটা মনে আছে? এই যে একটু আগে যে পড়লাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে cos স্কয়ার 1 মাইনাস sin cos স্কয়ার দিলে sin স্কয়ার হবে, 1 মাইনাস sin স্কয়ার দিলে cos স্কয়ার হবে। 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার। এটা না? এটাই তো। এই জায়গা থেকে আপনাকে কেউ যদি বলে, ভাইয়েরা আপনারা প্রমাণ করেন, প্রমাণ করুন
সেক স্কোয়ার থিটা বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বললো, এটা প্রমাণ করতে বললো। খেয়াল করেন তো আপনি এটা লিখতে পারবেন কি পারবেন না, দেখেন বুদ্ধি খাটায়, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা লিখলাম। সেক স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা, যেহেতু সেক থিটা হচ্ছে cos থিটার উল্টা, আর সাইন থিটা ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই cos থিটা, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে এই দুটার মধ্যে লসাগু কি, cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটাকে cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 ইনটু সাইন স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা। তাহলে কি হলো, cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে। বুঝছি কি বুঝি নাই বলেন, এটা কি প্রমাণ হইছে? এটাই আছে রাইট হ্যান্ড সাইডে 1। এটা কি প্রমাণ করতে পারলাম আমরা? একটু আমাকে জানান, এটা কি আমরা প্রমাণ করতে পারছি? দেখেন তো। বুঝছি? বুঝলাম? ওকে, ঠিক আছে। এবার আর একটা জিনিস আমি শিখাবো, নতুন জিনিস। মানে এগুলো যেহেতু রিটেন পরীক্ষার জন্য যেটা শেখা দরকার সেটা তো বলেই দিলাম। কেউ যদি লিখিত পরীক্ষার জন্য শিখতে চায় তাদের কাজ হবে জেনারেল ম্যাথের 9.1, 9.2 আর চ্যাপ্টার 10, এই তিনটা ভালো করে করা। এই তিনটা ভালো করে করা। এই তিনটা চ্যাপ্টার আমি এই যে এইচএসসির পোলাপাইন রে যখন মানে এই ক্লাস 9-10 তো একটা ব্যাচ আছে, ক্লাস 9-10 ব্যাচের জন্য ভিডিও করলে আপনাদের জন্য সেটা দিয়ে দিব যদি কারো দরকার হয়। তবে হায়ার ম্যাথেও আরো 3টা চ্যাপ্টার আছে, 8.1, 8.2, 8.3, এটা করতে পারে আরো ভালো। এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য। কোন লিখিত? অনলি ফর বিসিএস অর ব্যাংক, এই টাইপের পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা ওকে, ক্লিয়ার? বুঝছি। আসেন আমি আরেকটা জিনিস শিখাই দেই, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যেটা আসে এটা আরেকটা শিখাই দিই, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, দুইটা জিনিস আর কি শেখাবো। এইটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, চতুর্ভাগ, এগুলাকে বলে চতুর্ভাগ। চতুর্ভাগের কনসেপ্টটা হচ্ছে একটা কোণকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে বিপরীতটা হচ্ছে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ব্যাংক প্রিলি, স্যার ব্যাংক প্রিলির জন্য এই কোর্স এনাফ কি? ওই যে বলছি 80 থেকে 90% এনাফ ব্যাংক প্রিলির জন্য, নট রিটার্নের জন্য। 80 থেকে 90% এনাফ, এই কোর্সই এনাফ। ঠিক আছে, তা এইভাবে করে 90 ডিগ্রি, এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। এই 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটাকে দ্বিতীয় চতুর্ভাগ। আরো 90 ডিগ্রি যদি আমরা যোগ করি 270 ডিগ্রি পর্যন্ত তৃতীয় চতুর্ভাগ। 270 ডিগ্রির পরে এই 0 ডিগ্রি মানে 270-এর সাথে আরো 90 যোগ করলে 360, 360 ডিগ্রি যেই কথা 0 ডিগ্রিও সেই কথা। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটাকে আমরা বলবো চতুর্থ চতুর্ভাগ। তাহলে একটা কোন চতুর্ভাগে আছে সেইটা নির্ণয় করতে হয় কিভাবে করে, ভালো করে বুঝেন। মনে করেন আমি যদি বলি একটা কোণ আছে 45 ডিগ্রি, বলেন 45 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে? বলেন 45 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে? 0 থেকে 90-র মধ্যে কোন চতুর্ভাগে?
এটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগে আছে। 45 ডিগ্রি কোণটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, তাই না? কোন চতুর্ভাগে? প্রশ্ন এটাই আসে যে একটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। আমি যদি জিজ্ঞেস করি যে 120 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে? 120 ডিগ্রি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, 180 চেয়ে ছোট, কয় নাম্বার? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে। আমি যদি বলি 200 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে? 180 চেয়ে বড়, 270 এর ছোট, কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। আমি যদি বলি 300 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে। কারণ কারণ আমাদের কি এটা কি? এটা হচ্ছে ওই যে 270 এর চেয়ে বড়, 360 এর চেয়ে ছোট। এখন এই জিনিসটা বের করার এইটা জিনিস বের করার একটা সিস্টেম আছে। এটা জিনিস বের করার একটা সিস্টেম আছে। যেমন আমাকে যদি বলা হয় এই কথাটা যে এই জিনিসটা, এই যে এই কোণটা 300 ডিগ্রির কোণটা, এইটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে 300 ডিগ্রিকে আমরা 90 দিয়ে ভাগ করব, 90 দিয়ে ভাগ করব, তাহলে 90 দিয়ে যদি 300 কে ভাগ করা যায় তাহলে আসবে হচ্ছে 3 3 9 27 270, তারপরে অবশিষ্ট থাকে 30। এইটা মানে কি বোঝায়? এইটা মানে যেটা বুঝাবে আমরা এইভাবে চিন্তা করব, আমার কাছে এইখান থেকে আমরা শুরু করব, এইখানে 3 থাকা মানে 3 বার 90 যাবে, একবার 90, দুইবার 90, তিনবার 90, তারপরে আবার প্লাস আছে, প্লাস মানে ঘড়ির কাঁটার দিকে যাব, তার মানে চতুর্থ চতুর্ভাগে আসবে। তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আছে। দেখেন বিষয়টা বুঝেন, আরেকবার বুঝাই। ধরেন আপনি একটা কোণ নিয়েছেন, এই কোণটা হচ্ছে 700 ডিগ্রি, 700 ডিগ্রি মনে করলাম। এই কোণটা কত ডিগ্রি? 700 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে আছে? আমি কিভাবে চিন্তা করব? 700 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে আছে? কোন চতুর্ভাগে আছে? কোন চতুর্ভাগে? তাহলে কি হবে? কিভাবে করে হিসাব করব? 700 কে আমরা কত দিয়ে ভাগ করব? 90 দিয়ে ভাগ করলাম। 90 দিয়ে যদি ভাগ করি তার মানে আসবে 6 দিলে কত হয়? 6 9 54, 7 দিলে 7 9 63, 8 দিলে 8 9 72, বেশি হয়ে যায়। তাহলে 7 দিতে হবে, 7 9 63, 0। তাহলে 0 আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 70। তার মানে আমরা যদি কোয়াড্রেন্টার হিসাব করি, কয়বার 90 আসবে? 70 এর সাথে মানে 90 এর সাথে 7 বার, তার সাথে প্লাস হবে 70। এ কথার অর্থ হচ্ছে একবার ঘুরলে একবার 90 হলো, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 7 বার ঘুরলো, তারপরে আবার 70 বেশি ঘুরবে। তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এই যে পুরা একবার ঘুরে আসলে আসলে 4 বার ঘোরা, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 6 7, তারপরে আরো 70, মানে ঘড়ির কাঁটার দিকে আরেকবার করে ভাগ আসবে। প্রত্যেকটাই হচ্ছে 90 করে। 90 দিয়ে ভাগ কারণ হচ্ছে এখান থেকে এটা 90, এখান থেকে এটা 90, এখান থেকে এটা 90, এখান থেকে এটা 90। 90 দিয়ে ভাগ করলে কয়টা 90 পার করতেছি আমরা? 7টা। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 4 বার 90 পার করলে এখানেই আসবো। 5 6 7, 7 বার পার করে আরো 70 যোগ। তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? কেন 90 দিয়ে ভাগ বুঝছি? কেন 90 দিয়ে ভাগ বুঝতে পারছি? কেন 90 দিয়ে ভাগ বুঝলাম? একটু আমাকে জানান। কেন 90 দিয়ে ভাগ হইলো? বুঝতে পারছি? ক্লিয়ার? আরেকটা দেখি। মনে করেন আপনাকে বললাম 1220 ডিগ্রি। 1220 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? 1220 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে 1220 কে আমরা কত দিয়ে ভাগ করব? 90 দ্বারা ভাগ করব। তাহলে 90 একে 90, বিয়োগ করি 2, এখানে আসে 3, এখানে আসে 0। এবার হচ্ছে 4 দিলে 4 9 36, পার হয়ে যায়। 3 9 হচ্ছে 27, 27 দিলে কত আসে? 50। তাহলে এখানে আসে 50। তার মানে 13 বার ঘুরে তার সাথে 50 যোগ। হ্যাঁ, 13 বার ঘুরে আবার তার সাথে 50 যোগ করেন দেখি। 13 বার ঘুরেন তো। ঘুরবেন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। একবার পুরোটা ঘুরলে 4 বার ঘোরা, আরো 4 বার ঘোরা, তাহলে 4 বার ঘুরলে পুরো আগের জায়গায় আসবেন। 4 বার ঘুরলে আগের জায়গায়, 4 4 8 বার ঘুরলে এই জায়গায়, 3 4 12 বার ঘুরলে এই জায়গায়, 3 4 12 বার ঘুরলে এই জায়গায় আসবো।
তারপরে 13 বার ঘুরলে এই জায়গায় 14 বার ঘুরলে মানে 13-র পরে আরো 50 ঘুরতে হবে। তার মানে আমরা কত 13-র পরে আরো কিছু ঘুরলাম মানে কি দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে এটা কত চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। বুঝছি কি বুঝি নাই? এই সবাই কি বুঝছেন? ক্লিয়ার হইছেন? 90 দিয়ে ভাগ করবেন, 13 বার ঘুরতে হবে। 13 বার ঘুরা মানে প্রতি 4 বার ঘুরলে এই জায়গায় ফেরত আসবো। আবার 4 বার ঘুরলাম 8 বার, আবার 4 বার ঘুরলাম 12 বার, এরপরে 13, 13-র চেয়ে আবার 50 বেশি, মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে। বুঝছি কি বুঝি নাই? সবাই বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমার কাছে মনে হয় আপনাদের এমসিকিউ এর জন্য এর চেয়ে বেশি কিছু লাগবে না। এমসিকিউ এ আর কিছু লাগবে না। তবে আমি একটা কাজ করব, ওই যে রিটেন এর জন্য একটা চ্যাপ্টার, ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার আছে রিটেনের মাঝে মধ্যে সেখান থেকে এমসিকিউ দেয় মাঝে মধ্যে। সেটা হচ্ছে জেনারেল ম্যাথের 10 নাম্বার চ্যাপ্টার। জেনারেল ম্যাথের 10 নাম্বার চ্যাপ্টার। এই 10 নাম্বার চ্যাপ্টারের আমি একটা ক্লাস নিয়ে দিব আপনাদের পরবর্তীতে দেব, আগে না। এটাতে আচ্ছা, ত্রিগোণমিতির কি প্রাইমারি এবং নিবন্ধনে কোর্স ক্লাস? আপনি কি এখনই আসলেন সোহানুর? এখনই আসলেন? প্রথমেই তো বললাম নিবন্ধনে প্রতিবারই ক্লাস কোশ্চেন আসে, প্রাইমারিতে একবারও কোশ্চেন আসে না। এটা শুধুমাত্র নিবন্ধনের জন্যই বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা। তো চ্যাপ্টার 10 এর উপর একটা আমি ক্লাস নিয়ে দিব। তাহলে আমাদের আর ক্লাস বাকি থাকলো, আমি একটু বলে দিই আমাদের আর ক্লাস বাকি আছে। আমি বলেই দিই, একটা হচ্ছে আমাদের বিন্যাস আর সমাবেশ, এটা বাকি আছে। বিন্যাস সমাবেশ, ওকে, এটা। আর হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটির কিছু ক্লাস বাকি আছে। মেন্টাল অ্যাবিলিটির কিছু ক্লাস কেন বলছি? মেন্টাল অ্যাবিলিটির ক্লাসের কিছু পার্ট আছে, যেই পার্টটা আমরা আসলে পাটিগণিতের মধ্যেই পড়ি কিছু পার্ট। আর যেগুলো পার্ট যেমন দিনবার নির্ণয়, হ্যাঁ, যৌক্তিক সংখ্যা, এগুলো এই জিনিসগুলা করে আমরা আসলে প্রথমবারের মতো আমাদের একবার রিভিশন শেষ হয়ে, মানে একবার এই ইয়াটা শেষ হয়ে যাবে। দ্বিতীয়বারের মতো 16 তারিখ থেকে আবার পাটিগণিত আমরা স্টার্ট করব। ঠিক আছে? তো বিন্যাস সমাবেশের পরে আমরা ওইটাতে চলে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। পরিবেশ রসায়ন যখন পড়বো তখন দেখবা বিওডি সিওডি নির্ণয়ের ক্ষেত্রে আবার কাজে লাগবে। বিওডি সিওডি নির্ণয়ের ক্ষেত্রে আবার কাজে লাগবে যে অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 4। এই কারণে এর তুল্য ভর যখন বের করবা তখন দেখবা যে আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এর আণবিক ভর হচ্ছে 32, তাকে 4 দিয়ে ভাগ করে 8 আসছে। সেই জন্য এই 8 দিয়ে কাজ করা হবে। তো এটা একটু মাথায় রাখতে বললাম যে এই জিনিস ভুল করিও না। বিওডি সিওডি নির্ণয় পরিবেশ রসায়নে লাগবে। অক্সিজেনের তুল্য সংখ্যা যদি 2 দিয়ে করো, শেষ, কাহিনী শেষ। আর অক্সিজেনের তুল্য সংখ্যা কত? অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 4। বুঝেছো? বিওডি সিওডি নির্ণয় পরিবেশ রসায়ন, নাম শুনছো? পরিবেশ রসায়নে আছে কিন্তু। ডিও নির্ণয়, ডিও বিওডি সিওডি, তিনটা জিনিস নির্ণয় করতে এই জিনিসগুলো লাগে। ঠিক আছে? ডিজলভ অক্সিজেন নির্ণয় করার জন্য। তো এইটা একটা বললাম যে আমাদের মৌলের তুল্য সংখ্যা নির্ণয় করলাম। টপিক আছে, আমরা